পর্ণকান্তিবাবু, রাজশ্রী, আমাদের ভারতীদি, ভাইস চ্যান্সেলর মহোদয়, উপস্থিত বন্ধুগণ, একদম নাছর বাঁধা এই ছেলেটি স্নেহাশিস। শুধু কালেকশনও নয়, ও কবে থেকে লেগে আছে যে এটাকে পাবলিকের সামনে তুলে ধরতে হবে। এখন আমি ওর কাজের ব্যাপারটা আবছা আবছা জানি। একবার চেষ্টা করে বর্ধমান ইউনিভার্সিটির ওর হলো না, না হয়েছে অর্ধেক এগিয়েও হয় না। কেন সংস্কৃতির ব্যাপারে লোকের ধারণা তো আপনি জানেন সকলে, একটা লো প্রায়োরিটি সাবজেক্ট। উপাচার্য অবধি করা গিয়েছিল। ওর এই কালেকশন যেটা ও করেছে তার জন্য আমরা সবাই সকলের তরফ থেকে আপনার ধন্যবাদ জানাচ্ছি। কেন জানাচ্ছি একটু পরে বলছি, কেন এই প্রাইভেট এফার্টের দরকার ছিল। দেখুন, আমার কাছে হিন্দি ফিল্মের গান, এক কথা আমরা বড় হয়েছি মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত বাড়িতে, বাবা ওটাকে ল্যারা লাপ্পা বলতেন। তো ওটা কোনো ভদ্রলোকের শোনে না, দেখে না। এই বলে আমাদের প্রথম পরিচিতি। শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, বাকি যত রাজ্যের যত গুণী সঙ্গীত, এগুলো ভালো, হিন্দির থেকে যত দূরে থাকা যায়। তা সত্ত্বেও আমার প্রথম মেমোরি কিন্তু ঝানক ঝানক পায়াল বাজে, খুব ছোটবেলায় দেখেছি। হিন্দি সিনেমাকে কিন্তু আজকে 70 বছরের কাছে, প্রায় 60-65 বছর পরে কিন্তু আমাদের নতুন করে মূল্যায়ন করতে হবে। আমি কাকে পছন্দ করি, আমার কাছে আমার রুচিতে কোনটা কোনটা বাধে, আমার রুচিতে আমার পরিবারে কি সংস্কৃতিতে আমরা বড় হয়েছি, সেগুলো ধরুন একদিকে রাখলাম, সেটা আমরা নিশ্চয়ই পোষণ করব, সেটা নিশ্চয়ই আমরা তুলে রাখবো, তুলে ধরে থাকবো। কিন্তু ভারতবর্ষের মানচিত্রে যদি আপনি তাকিয়ে দেখেন, দেখবেন পৃথিবীতে 4টি মাল্টি ন্যাশনাল স্টেট আছে। মাল্টি ন্যাশনাল স্টেট আমি যখন কথাটা ব্যবহার করছি, আমরা ধরে নিচ্ছি যে বিভিন্ন নেশনস, এখন নেশনকে আমরা কম করে একটু ডাইলিউট করে বলতে পারি যে নেশন নয়, পিপল, রেস, লিঙ্গুইস্টিক গ্রুপ, এথনিসিটি, অনেক কথা বলে আমরা ঢেকে দিতে পারি। কেন এখন তো আমরা একটা নেশন। 4টি মাল্টি ন্যাশনাল স্টেটের মধ্যে কিন্তু চরিত্র আলাদা আলাদা। প্রথম যদি আমরা তাকিয়ে দেখি, সবচেয়ে পুরনো চীন। চীনের সংস্কৃতিতে তারা বিশ্বাস করে, দে আর only certain central principles. হান জাতি, চীন ভাষা, মাঞ্চুরিয়ান, এবং চাইনিজ ইউনিটি। অতএব 80-85% চীন কিন্তু একটি ভাষাতেই কথা বলে, 90% বোধহয়। একটি জাতি, একটি ভাষা, একটি সংস্কৃতি, একটি মূল্যবোধ। চলে আসুন রুশ, একই ব্যাপার, রুসিফিকেশন। রুশের চারিপাশে যারা ছিল তাদের সবাইকে রুসিফাই করা হয়েছে। তারা সবাই রুশ ভাষায় কথা বলে, একটি সংস্কৃতিতে বিশ্বাস করে, একটি ধর্মে তারা বিশ্বাস করতো, পরবর্তীকাল আরেকটা ধর্মে চলে এসেছিল লাল পতাকার নিচে। আবার দুটো ধর্মের মধ্যে এখনো তারা একটা সমন্বয় আনার চেষ্টা করছে। কিন্তু মোটামুটি ইট ইজ এ ইউনিফাইড হোমোজেনিক সোসাইটি, একটা ভাষায় সবগুলো বোঝে। চলে আসুন পৃথিবীর সবচেয়ে নতুন মাল্টিন্যাশনাল স্টেট, আমেরিকা। আমেরিকার ওই ভদ্রমহিলা যিনি হাতে ওই আপনার স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে দাঁড়িয়ে আছেন, সকলকে আহ্বান করছেন, তার প্রতিমূর্তি দেখে আমাদের মনে হয় যে পৃথিবীর যে কোনো রাজ্যে যে কোনো দেশের লোক ওখানে চলে যেতে পারে। ইটস আ ট্রুলি মাল্টিন্যাশনাল স্টেট, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি আ মাল্টিন্যাশনাল স্টেট। কিন্তু আপনারা যদি যারা আমেরিকান সংস্কৃতির মধ্যে যান, দেখবেন একটি সংস্কৃতি সেখানে প্রিভেল করে। জয়ন্ত ওখানে পড়িয়ে এসছে কদিন আগে। জয়ন্ত এখান থেকে যতখানি ইন্টারনেটে বুঝতে পারতো, তার চেয়ে বেশি ওখানকার রাস্তাঘাটে বুঝে এসছে। প্রফেসর জয়ন্ত সেনগুপ্ত, এখন ভিক্টোরিয়ার আমাদের কিউরেটর। অ্যান্ড দ্যাট ইজ কল্ড ওয়াসপাইজ। কথাটি আপনাদের কাছে নতুন মনে হলো, এটি মনে রাখবেন। হোয়াইট, অ্যাংলো স্যাক্সন, প্রটেস্ট্যান্ট, এর বাইরে কিচ্ছু নেই। আমরা গেলে আমাদের একটি মেয়ে নাকি কদিন আগে ওদের মিস আমেরিকা জিতেছে, তাকে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলো সে ব্রাউন, শি ইজ নট হোয়াইট, শি ইজ নট অ্যাংলো স্যাক্সন, শি ইজ নট প্রটেস্ট্যান্ট। হায় কপাল, আমরা কি করলাম। আপনার কাগজে পড়েছিলেন বোধহয়। অতএব এইগুলো কেন বলছি, এবার চলে আসতে হবে ভারতবর্ষে। 1940 সাল বা 1930-এর দশকে চলে আসুন।
1930-এর দশকে ভারতবর্ষ ছিল না, একটা জাস্ট ভৌগোলিক কনসেপ্ট। এই নিয়ে কত যন্ত্রণা রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা কি কোনোদিন এক হবে? বিবেকানন্দ তার 3 দশক আগে মারাই গেছেন, বলে গেল জানি না অভাগা দেশ কোনোদিন এক হবে কিনা। যারা যারা মানুষের মনে ছিলেন তারা সকলেই একই ব্যথা, আমাদের মধ্যে এত মিল, কিন্তু আমরা আলাদা আলাদা রাজ্য, আলাদা আলাদা ভাষা, আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা আলাদাভাবে নিজেদের দিকে দেখি। 47-এ যখন আমার প্রথম পার্টিশনের পরে ভারতবর্ষের বৃহৎ অংশ বেরিয়ে ভারত হলো, আরও দুটো অংশ ছিটকে গিয়ে অন্যটি রাষ্ট্র হলো, আমাদের কাছে এই সমস্যা ছিল। কিন্তু আমি যে প্রজন্মে বড় হয়েছি, আমরা সকলকে ওই মাদ্রাসি, হিন্দুস্তানি, উড়িয়া, পাঞ্জাবি, আবার উড়িয়ারা ওখানে বঙ্গালী এ বলে চালিয়ে এসছি। আমি টকিং অফ মাই গ্রোয়িং আপ ইয়ার্স, আপনারা সকলেই জানেন। ব্যাপারটা কি হলো, হঠাৎ গিয়ে দেখা যাচ্ছে 30-40 বছর পরে কোথায় যেন মিক্সিতে আমরা মিশে গেছি সবাই। কারোর ছেলে মেয়ে স্বজাতির মধ্যে বিয়ে করছে না, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা রাষ্ট্রের ভাষা, প্রত্যেকটা রাজ্যের ভাষা আমরা বলতে মোটামুটি গ্রহণ করে নিয়েছি, কাউকে হীন চোখে দেখি না। এই যে ভারতবর্ষের মধ্যে একটা হঠাৎ একটা ইউনিটি এসে গেল, এটা তার পেছনে সবচেয়ে বড় হাত যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি নির্লজ্জভাবে বলবো হিন্দি সিনেমা। এটা যে অগ্রাহ্য করে, যে মানে না, তার সাথে কোনো যুক্তিতর্কের মধ্যে নামা যায় না। হিন্দি সিনেমা হলো, কিন্তু সিনেমা শুরু হয়েছিল এই শহর থেকে। এই শহরে হলো না কেন? এখান থেকে তো আমরা শুরু করেছিলাম একই সাথে। এখান থেকে হলো না আমাদের বাবু আনার জন্য। আমি এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য রাখি, বাবু আনার জন্য। বাবু সংস্কৃতির মধ্যে এমন একটা কৃত্রিম ভাব আছে যে লোক সংস্কৃতিকে যদি একটা স্থানও দিই, কিরম যেন কয়েক ইঞ্চি মেপে ঢুকতে দিই। লোক সংস্কৃতির সাথে মানুষের সংস্কৃতির সাথে আমরা দূরে সরে গেছি। বাবু সংস্কৃতি বা কলকাতার ভদ্রলোকের সংস্কৃতি একটা পুরোপুরি কৃত্রিম সংস্কৃতি, এ ব্যাপারে কোনো সন্দেহ রাখবেন না। আপনার যে কোনো তার এলিমেন্টটা তাকিয়ে দেখুন, পরবর্তীকালে তৈরি করা। রবীন্দ্র নৃত্যের দিকে তাকিয়ে দেখুন, ভারতনাট্যম থেকে নেওয়া, ওড়িশির থেকে নেওয়া কিছু মুদ্রা, মণিপুরের থেকে নেওয়া, বালির থেকে নেওয়া নিয়ে আমরা একটা তৈরি করেছি। এখানের যেটা আমাদের সবচেয়ে বড় অসুবিধা ছিল যে এই কনটেক্সটে যে আমাদের 47 বা 30-40-এর দশকে আমরা কিন্তু সকলকে, এবং 30-40 আমি 50-60-এর দশকে বলছি, আমরা আলাদা আলাদা যেভাবে ধরতাম হিন্দি সিনেমার তার ভূমিকাটা হচ্ছে, আমি কিন্তু ভালো সিনেমা দেখি, আমি এখনো হিন্দি সিনেমা খুব কম দেখি। আমার স্ত্রীর পাল্লায় পরে কয়েকটি যেতে হয় ঠিকই, এখন একটা নাকুচু ভাব রাখি। কি করবো, আমাকে সেরকমভাবে হাউস ট্রেন করা হয়েছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন সেভাবে, আমাদের এখনো গুড সিনেমা দেখি, সিনে ক্লাব অফ ক্যালকাটা, ফিল্ম ফেস্টিভ্যাল ইত্যাদি করি, কিন্তু দ্যাট ডাজ নট detract me from the principle that the unity of India was founded on the principle of one, a national bourgeoisie, একটা মধ্যবিত্ত শ্রেণী বিভিন্ন প্রদেশ থেকে তারা একত্রিত হয়ে তারা একই ভাষায়, ইংরেজি ভাষায় কথা বলে, তারা তাদের মতামত, তাদের গণতান্ত্রিক চিন্তাধারা, তাদের স্বাধীনতার প্রতি তাদের ভালোবাসা সব কিছুকে একত্রিত করে একটা দর্শন এসেছিল। কিন্তু দর্শন ধরে রাখতে পারে না, দর্শন এগিয়ে দিতে পারে। মানুষের স্তরে যখন, নিচের জনতার স্তরে যখন আমাদের ইউনিটি আসতে হলো, এলো হিন্দি সিনেমার মাঝে। হিন্দি সিনেমার ওপর আমরা অনেকে স্ট্রেস করি, কিন্তু যেটা ভুলে যাই যে হিন্দি সুর এবং হিন্দি গান, এর মধ্যে সবচেয়ে বড় একটা মিথ্যে লুকিয়ে আছে। হিন্দি কথাটি, হিন্দির সাথে সম্পর্ক কিন্তু খুব কম। প্রথম কথা, যে ভাষায় কথা বলে সেটা হলো চলিত ভাষা, কলোকিয়াল। হিন্দি যারা বলে বেনারসের, তারা কান বন্ধ করে এইসব শুনলে, প্রথম। অতএব হিন্দি বলাটা যদি সত্যি কথা বলতে, হিন্দুস্তানি ইজ এ বেটার ওয়ার্ড, ভারতীয়। আর এই রাজ্যে হলো না কেন, তাতে আবার যদি ফিরে আসি, এই রাজ্যে যে কৃত্রিম সংস্কৃতি, তাতে কখনো কোনো স্কোপ ছিল না লোক সংস্কৃতিকে একত্রিত করা, মানুষের সংস্কৃতি একত্রিত করা। কিছু সং দেখাই আমরা মাঝে সাঝে, কিছু রনপার নিয়ে আমরা মাঝে সাঝে নাচি, কিছু লোকগীতিকে সলিল চৌধুরী নিয়ে গিয়ে আমরা তারপর হাত তালি দিই, কিন্তু আমাদের পুরোপুরি তাতে কেএল সাইগাল করুক আর বড়ুয়া সাহেব করুক আর যেই করুক, পয়েন্ট হচ্ছে উই বিলিভড ইন আ কমপ্লিটলি স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ টু ফিল্মস।
বিশ্বের যত রাজ্যের প্রবলেম সব আমাদের সলভ করতে হবে এখানে, নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক এগুলো আমাদের ঠিক করতে হবে, এবং অনেক গভীর বিষয়, অনেক চিন্তার বিষয় আমাদের সিনেমা তখনকার দিনে কনসেন্ট্রেট করতেন। ঠিক এই সময় 1930-31 সালে, 31 সালে প্রথম সাউন্ড এলো হিন্দি সিনেমায়। এবার বম্বের অ্যাপ্রোচটা দেখুন। 31 সালে প্রথম সিনেমা কোনটা রে? আলমহারা। আলমহারার পরে হলো আমাদের এই শিরিন শিরিন ফারহাদ। আলমারা, শিরিন ফারহাদ, আর তারপরে বোধহয় ইন্দ্রসভা, এই তিনটে। প্রথমটাতে 6টা গান, পরেরটাতে 40টা গান, আর পরেরটাতে 80টার কাছাকাছি গান, আর 78টাই ঠিকই বলেছে, 78টা গান। 1931 আমাদের এখানে যখন প্রচন্ড আতলামি করছি বলা যায়, তখন কিন্তু তারা চলে গেছে গানের দিকে, and it was moving in the direction of American musicals. এখন আরেকটা চিন্তার ব্যাপারে দাঁড়ালো। তারপরেই কিন্তু যেটা রেস্কিউ অপারেশন হলো হিন্দি সিনেমার মধ্যে, আমি বাংলা থেকে একটু সরে গেলাম, এখন দেখা যাচ্ছে একটা কালেকটিভ ইন্ডিয়ান এফার্ট হলো। ক্যামেরাম্যান তেলেগু, বোম মাইক ধরে আছে মারাঠি, লাইটম্যান কানাডা, স্ক্রিপ্ট রাইটার বাঙালি, অ্যাক্টিং করছে। প্রতিটি সিনেমার আমি বিশ্লেষণ করে দেখেছি, নাম পদবি যদি আমি ঠিক করে বুঝে থাকি, ইট ওয়াজ দ্য ফার্স্ট মাল্টিন্যাশনাল ইউনিফিকেশন এফার্ট, 1 নম্বর। 2 নম্বর হলো মানুষের কাছে কি করে আসা যায়। মানুষের কাছে আসার জন্য তখনকার যে স্ক্রিপ্ট রাইটার, তখনকার যারা সুরকার সাউন্ড বানাতেন, তারা আশেপাশে যা দেখেছে গ্রহণ করে নিয়েছে। নোটাঙ্কি, রামলীলা, কোলি ডান্স, কোলি মানে আমাদের মেছোদের নাচ, মেছোদের নাচ তো সবচেয়ে ভালো পর্যায়ে নিয়ে চলে গেল ববিতে, ঝুট বলে কাওয়া কাটে, তারপরে তামাশা, পার্সি স্ল্যাপস্টিক কমেডি, সব কটাকে আলিঙ্গন করে, সব ভারতবর্ষের যে সংস্কৃতি, যেটা আলিঙ্গনের সংস্কৃতি, যেটা মিশ্রণের সংস্কৃতি, যেটা গ্রহণের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তুলে ধরলো হিন্দি সিনেমা, and that brought them closer to the people. তার ল্যাঙ্গুয়েজ পাল্টালো, তার ডায়ালগ পাল্টালো, তার ভাব পাল্টালো। চিবিয়ে সে কৃষ্ণনগরের বাংলায় কেউ বলতো না, লাফড়া তো লাফড়াই দাঁড়িয়ে গেল আমাদের ভোকাবুলারির মধ্যে। কেউ একটা কথা ব্যবহার করলো, সেই কথাটাকে নিয়ে আমরা তার মধ্যে ঢোকাতে আরম্ভ করলাম। এই যে ভারত জোড়ো একটা আনকনসিয়াস অ্যাটেম্পট, এই অ্যাটেম্পটের সাথে কারা জড়িয়ে আছে। 1931 প্রথমে চলে গেলাম সাউন্ডে, চলে গেলাম যে সাউন্ডের থেকে মোর ইম্পর্টেন্ট হলো, মানে সাউন্ড মুভির থেকে বেশি মোর ইম্পর্টেন্ট হলো আমার দি মিউজিক দ্যাট গোজ ইনটু ইট। সিনেমা কিন্তু খুব কম লোক দেখতে পেত, পোস্টার অনেক বেশি দেখেছে, গান শুনেছে সকলে। আর এই গান বন্ধ করার জন্যে আমি যে মন্ত্রকের সাথে আছি, সেই মন্ত্রকের একটা বিরাট ভূমিকা আছে। 47-এর পরে তারা বলল যে ভারতবর্ষের সংস্কৃতি জুড়বে শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে, আমরা উচ্চমানের সভ্যতা, শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া কিচ্ছু দেখাবো না। পণ্ডিত বিভি কেসকার কালো টুপি পরে আসতেন, এই বম্বের লোকই, মহারাষ্ট্রের লোক, তিনি বললেন শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া আমি আকাশবাণীতে কিচ্ছু দেখাতে দেবো না, শোনাতে দেবো না। চলে গেল, বাহ, বাবা বারণ করেছে, খুব ভালো কথা। চলে গেল রেডিও সিলন, বিনাকা গীতমালা, কি রোকে বাঁধকে, আমিন সায়ানি, তাই তো মনে আছে আপনাদের? আবার ফিরে এলো বিবিধ ভারতী। আজকে আমার গর্বের, মঞ্চাহে গীত, বিবিধ ভারতী। এবং ফিল্ম সং এর এডুকেশনকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হলো যে পরীক্ষার থেকে বেশি জানতে হবে। অন্তাক্ষরী, তাকে ভূগোলের জিজ্ঞেস করুন কানপুরের পাশে নাগপুর কিনা, সে উত্তর দিতে পারবে, কিন্তু অন্তাক্ষরীতে বলুন সে লাস্ট লাইনটা ধরে নেবে, তাই তো? এই যে বিবিধ ভারতীর মাধ্যমে চলে এলো, পানওয়ালা বিড়িওয়ালার দোকানে 60-এর দশকে যখন ট্রানজিস্টার লেগে গেল, সব জায়গায় একই গান, সে পানও বানাচ্ছে, গলায় চিবোচ্ছে, একটু সুপুরিও খাচ্ছে,
আর সাথে সাথে চলছে আমাদের গান। আজকে ভারতবর্ষের সেন্টিমেন্টাল ইউনিটি সকলের, যদি বলতে হয় আমাদের নিজেদের বিভিন্ন বিভিন্ন প্রাদেশিক সংস্কৃতি তো রয়েছে, আমরা সেগুলোকে কখনোই আমরা অগ্রাহ্য করছি না, তাকে ছোট করছি না, কিন্তু ইউনিফাইং ইউনিটি যদি হয়ে থাকে ইটস এ হিন্দি ফিল্ম সং। আমরা এখনো যদি অফিসের কোনো পিকনিকে বা কোনো গ্রুপে সবাই একসাথে বেরোই বা কোনো কনফারেন্স হয় যেখানে ভেঙ্কটরামন, তার পাশে বেহেরা, তার পাশে বসে আছে সুব্রমণিয়াম, তার পাশে সিং, যদি কিছু বলা হয় তখন বলা হয় রাজশ্রী গাও একটা, আর গাইতে গেলে কিন্তু আমরা হয় গজল আর নয়তো কাম ব্যাক টু হিন্দি ফিল্মস। এই যে বড় ইউনিফিকেশন রোলে এই পটভূমিকে আপনার চিন্তা করতে হবে যে কারা ওই সময়টায় জাদুকর ছিলেন। কম্পোজার হিসেবে শচীন দেব, নওশাদ, হ্যাঁ, গুলশান, শঙ্কর জয়কিশন, এই আমরা সবাই মিলে পুল করে এক কথা বলতে পারি। আমরা কিন্তু গীতার কোন কোন গীতাতে কি লেখা আছে খুব বেশি সবাই জানি না, আমি তো বেশি জানি না, আমি তো অনেক বছর পড়াশোনা করেছি। বা ঋগ্বেদেতে কি লেখা আছে কেউই জানি না, আর বৈদিক সভ্যতার। কিন্তু এক্ষুনি যদি বলতে হয় আমি হলে বলে দেবো 10টা নাম চাইলে এক্ষুনি 10টা হাত উঠে যাবে কন্ট্রিবিউশন। 31, 34, 36 চলছে, কিন্তু এখনো খুব কম লোক তারা ম্যাজিক ল্যান্টার্ন দেখতে যাচ্ছে, তারা বাইস্কোপ দেখতে যাচ্ছে। মিনার্ভাতে একটা বাইস্কোপ হতো, দেখতে যাচ্ছে, নড়ে নড়ে চলে। 40-এর দশকে এটা ফার্মড আপ হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড আরেকটা বড় ভূমিকা আছে হিন্দি সিনেমার, শুধু মানুষের কাছে মনোরঞ্জন পৌঁছানো এবং মানুষের কাছে মেমোরি ব্যাংক তৈরি করার জন্য আমি হিন্দি সিনেমাকে এই পর্যায়ে বা হিন্দি গানকে এই পর্যায়ে তুলছি না। এই শুধু সর্বভারতীয় তার একটা কন্ট্রিবিউশনের জন্য আমি তুলছি না। হিন্দি সিনেমা যেটা আর একটা বড় ভূমিকা থেকে গেল সেটা হচ্ছে বিভিন্ন সংস্কৃতির থেকে তারা তুলে 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 টুকরো তুলে তুলে ওটার মধ্যে সংমিশ্রণ করলেন। এই যে লতা মঙ্গেশকর 34টা ভাষায় গেয়েছে, 34টা ভাষায় গেয়েছে। আমার মনে আছে যে পুজোর সময় আমরা এমন একটা পর্যায়ে চলে গেছিলাম যে গ্রামাফোন, ফোনোগ্রাম নাকি বলে, এত গ্রামাফোন এত বড় একটা কিনেছিলাম, রেডিওগ্রাম, হ্যাঁ ভুলে গেছি, রেডিওগ্রাম, এত বড় একটা তার একটা কাভার ছিল। আর তার জন্য সবাই আমরা ঠিক করলাম পুজোর কোনো কাপড় নেব না। লতা মঙ্গেশকরের গান, পুজোর গান, একটু বোঝা যেত যে বাঙালি, স্লাইট কান রাখলে একটা দুটো কথা বোঝা যেত, কিন্তু একদম ধরা যেত না, একদম একটা দুটো কথা আছে তো আমার তার চেয়ে আমি অনেক কথা শব্দে বিকৃত হয়ে যায় আমারও। আশ্চর্য এই যে তারা সর্বভারতীয় একটা শুধু নিল না, গ্রহণ করলো না, তাকে আরো উন্নত করলো, তাকে মানুষের কাছে ফিরিয়ে ধরলো। এই একই প্রিন্সিপালে আমাদের, এই একই নীতিতে আমাদের ভারতবর্ষের আগের যে ইউনিটি সেটা হয়েছিল। রামায়ণ ছিল একটি জাতক কাহিনী, আপনার গঙ্গ উপত্যকার একটি জাতক কাহিনী। জাতক মানে একটি লোক সংস্কৃতি থেকে একটা গল্প, লোকগীতি, সেটা লোক কাহিনী, সেটা থেকে তুলে নিয়ে বৌদ্ধরা জাতক করলো, জাতক থেকে আরও তার উন্নত করা হলো, আস্তে 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 গিয়ে আমরা একটা বিশাল রামায়ণ পেলাম। জাতকটি গিয়েছিল, সে রাম সীতা গিয়েছিল হিমালয়ের দিকে, এরা চলে গেল দক্ষিণের দিকে, সবাই জানে, ইতিহাসটা সব ছাত্রই জানে। মহাভারত ছিল সুতারদের গান, সন্ধ্যেবেলা ওই কি বলে আগুন জ্বালিয়ে ঠেকুয়া বানিয়ে রামাহক যখন গাইতো তখনকার জয় বলে গানটির প্রথম নাম জয়। জয় বাড়তে বাড়তে জয় হলো, জয় থেকে গিয়ে হলো ভারত, ভারত থেকে মহাভারত, একটা কমপ্লিট কোলাবোরেটিভ এফার্ট। এই কোলাবোরেটিভ এফার্ট যেটা আমাদের মহাকাব্য গেল, এই একটা বৃহত্তর কোলাবোরেশন নেক্সট কিন্তু আমরা 40, 50, 60, 70-এ গিয়ে আমরা দেখলাম হিন্দি সিনেমার গান বা বোম্বাই ভিত্তিক গান। আমার হিন্দি সিনেমা বলতে ভালো লাগে না, কেন তার মধ্যে সব ভাষায় আছে, সব ভাষায় ঢুকে গেছে, সব কথাই ঢুকে গেছে, সব সুর ঢুকে গেছে, সব সংস্কৃতি ঢুকে গেছে, তার প্রত্যেকটি কালচারাল এক্সপ্রেশন ঢুকে গেছে। এই যে ভাইব্রেন্সি, এরপরে আমরা চিকেন বাটার মশলার সাথে তন্দুরি খেতেও রাজি আছি, দোসা খেতেও রাজি আছি। ফার্স্ট ইউনিটের হয়ে গেল, সেকেন্ড ইউনিটের পরে তো ক্রিকেট আসবে, আইপিএল আসবে, টিভি আসবে, রামায়ণ আসবে, মহাভারত আসবে, দূরদর্শন আসবে, এসব আসবে। এগুলো সেকেন্ডারি, পরবর্তীকালে দে উড র্যাপ আপ দ্য হোল গেম। কিন্তু অ্যাট দ্য কোর অফ দ্য ইউনিটি অফ ইন্ডিয়া লাইজ দ্য কন্ট্রিবিউশন অফ স্টলওয়ার্ডস। তাদের মধ্যে লিভিং স্টলওয়ার্ড
আজকে যদি ধরে রাখা যায় যে পুরো চেঞ্জটাকে দেখলো। 1942-এ তার প্রথম বোধে হিন্দি সং, মারাঠি না, 42 মারাঠি বাবা মারা যাওয়ার পরে মারাঠাতে প্রথম গাইছেন, তারপরে মারাঠির থেকে তিনি চলে গেলেন বোধহয় উস্তাদ আমানত আলীর কাছে। আমানত আলীর কাছে গিয়ে শাস্ত্রীয় সঙ্গীতে এটা বেস করলেন। শাস্ত্র থেকে আমরা কেউ পালাতে পারবো না, শাস্ত্রীয় সঙ্গীত থেকে কেউ পালাবার চেষ্টাও করেন, রবি ঠাকুরও চাননি। উনি পুরোটাই শাস্ত্রীয় রাগের ওপর বেস করেছেন, কারণ দ্যাট ইজ আওয়ার ভোকাবুলারি, দ্যাট ইজ আওয়ার গ্রামার, সিনট্যাক্স, তার উপর থেকে বার বেরো যাবো বা কেন। কিন্তু তাকেই নিয়ে একটা ভগর পর্যায়ে নিয়ে যাওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যায় মাঝে সাঝে। এইখানে গিয়ে উনি 42 থেকে টানা 45-এ 48-এ গিয়ে ফার্স্ট মেজর হিট। আচ্ছা, সেখানে ছোট্ট গল্প বলে শেষ করছি, কারণ আমি এই বক্তৃতা আরম্ভ করেছি, আমার প্লেন ধরতে হবে এখন। সেটা হচ্ছে শশধর মুখার্জি, এস মুখার্জি, হ্যাঁ, ফিল্মালয় শহীদ সিনেমার জন্য তার গলা, হ্যাঁ, ফিল্মিস্তানে শহীদ সিনেমার জন্য তার গলাটি শুনে বলল, এটা ভীষণ পাতলা কেমন একটা জানো। হায়দার, তিনি তখন তার পৃষ্ঠপোষক ছিলেন, প্রথম পৃষ্ঠপোষক মাস্টার বিনায়ক। মারা যাওয়ার পর হায়দার সাহেব বললেন, গোলাম হায়দার গিয়ে বললেন, শশধর বাবু আপনি যা বলার বলুন, এই মেয়েটির পায়ে পড়বে ভারতবর্ষের লোকেরা। শশধর ও জাজমেন্ট সেদিন ভুল প্রমাণ হলো। ভারতবর্ষের লোকেরা আজকে, আজ থেকে নিয়ে 100 বছর পরে, যখন লতা মঙ্গেশকরের ইতিহাস, যখন ফিল্মে তার সাথে জড়িয়ে আছে পুরো হিন্দি সিনেমার ইতিহাস, তার সাথে জড়িয়ে আছে হিন্দি নৃত্য, হিন্দি গান, এবং সেই গানের সাথে জড়িয়ে আছে ভারতবর্ষের একটা ইউনিফিকেশন, ভারতবর্ষের একত্রীকরণের ইতিহাস, যখন আমরা 100 বছর পরে খুঁজে বার করতে পারবো, তখন আমরা এই ছেলেটির দিকে তাকিয়ে বলবো যে ভাগ্যিস কয়েকটা রেখে দিয়েছিল। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।